আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ ২০০৭ সাল থেকে এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। মূলত গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নীতি নির্ধারণ বা যে কোনো প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবার কথা। গণতন্ত্রে আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সব নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। সব মিলিয়ে গণতন্ত্রের মূল কথা হলো জনগণের শাসন নিশ্চিত করা। তবে প্রশ্ন হলো, স্বাধীন বাংলাদেশে গত ৫৩ বছরে কতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? বিশেষ করে শেষ ১৫-১৬ বছর গণতন্ত্রের দোহাই দিয়ে যে কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করেছে, তাদের হাতে গণতন্ত্র কতটুকু নিরাপদে ছিল? দর্শক, এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি মানুষতন্ত্র। পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আর এখন প্রকাশে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই গণতন্ত্র দিবসের শুভেচ্ছা। আলাল, আপনাকে দিয়ে জানতে চাই, গত ১৫-১৬ বছরে বাংলাদেশে গণতন্ত্র কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে সম্মানিত আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের দিবসের শুভেচ্ছা। গত ১৫-১৬ বছরে কেমন ছিল সেটা তো ফলাফলের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। যে যারা শাসন করেছেন গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ এবং প্রতিপক্ষকে সমূলে উৎপাটিত করা, নির্মূল করার যে একটা নিজস্ব স্টাইল তারা তৈরি করেছিল, এই স্টাইলের মধ্য থেকে প্রমাণিত হয়েছে যে গত ১৫-১৬ বছর গণতন্ত্রের কি কুৎসিত চেহারাটা বাংলাদেশের মানুষ দেখেছে। অর্থাৎ গণতন্ত্রটাকে অ্যাসিড মেরে যেভাবে একটা সময় যৌতুকের দাবিতে বা অবৈধ কোনো কর্মকাণ্ডে রাজি না হওয়ার কারণে মেয়েদের অ্যাসিড মেরে চোখ ঝলসে দেওয়া হতো, মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হতো অথবা আগুন লাগিয়ে দেওয়া হতো শরীরে, ঠিক সেরকম করে গণতন্ত্রটাকে আগুন লাগিয়ে দিয়েছিল এই গত ১৫-১৬ বছর যারা দেশটাকে পরিচালনা করেছে নানাভাবে, এবং প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে দলীয়করণ করে রাষ্ট্র এবং সরকারকে পুরো ব্যবচ্ছেদ ঘটানো হয়েছিল। কারণ রাষ্ট্রটা তো একটা স্থায়ী ব্যবস্থা, জি, আর সরকার হচ্ছে একটা সাময়িক ব্যবস্থা। সাময়িক ব্যবস্থাটাকে আবার নিয়ন্ত্রণ করে রাষ্ট্র যেহেতু চিরন্তন। কিন্তু এখানে দেখা গেছে ঠিক তার উল্টোটা। আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা তাদের দোসররা ছিল, তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে দলীয় বৃত্তের মধ্যে নিয়ে এসে সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা এই দেশের মালিক জনগণ, তাদের বিপক্ষে। এইটাই ছিল মূল চেহারা। জি, একদমই। একটু জানতে চাইবো যে গণতন্ত্র রক্ষার দায়িত্ব কি শুধুমাত্র যারা ক্ষমতাসীন সরকার তাদেরই? অন্যান্য যে দলগুলো ছিল, বিরোধী দল কিংবা বৃহৎ যে দলগুলো, তারাও কি এই গণতন্ত্র রক্ষায় সচেষ্ট ছিল কিনা বা সফল ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। এটা তো ঠিক, গণতন্ত্র রক্ষার যদি বলেন প্রধান দায়িত্ব জনগণের। তা আমি তো বরঞ্চ দেখি যে সময় আজকে এই গণতন্ত্র দিবসকে সামনে রেখে আপনার সামনে এবং দেশবাসীর সামনে যে কথা বলছি, বাংলাদেশের জনগণ সেই দায়িত্ব পালন করেছে। মানে যারা গণতন্ত্রের নামে দেশে একটা স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তাদের কেমনভাবে উৎখাত করেছে বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই। সুতরাং জনগণ তার যথাযথভাবে দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি। কিন্তু আমার ধারণা আপনি যে আলোচনা করতে চাইছেন সেটাও গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে যে শাসক গোষ্ঠী, যে শাসক গণতন্ত্র বিকশিত করার পরিবর্তে সে স্বৈরশাসন এবং ফ্যাসিস্টিক শাসন কায়েম করে, সেইখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি, এটাই তো প্রধান প্রশ্ন। আমি অবশ্য বাংলাদেশে যেটা দেখি যে এটা অনেক দিন ধরে, শুধু এই আমলে না, আগেও কম বেশি দেখবেন যে শাসকদের তাবেদার কতগুলো রাজনৈতিক দল থাকে, যারা সুবিধাভোগী, যারা রাজনীতির নামে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এটাই কায়েম করতে চায়। তারা ছাড়া বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণ, আমি বলবো যে এই পিরিয়ডে, যে পিরিয়ড নিয়ে আপনি প্রধান আলোচনা করছেন, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছে। হয়তো আপনি বলতে পারেন আরও পালন করার কথা ছিল, কিন্তু এইবারের ঘটনায় যে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল,
এবং ভয়ের রাজত্ব এইরকম জায়গায় চলে গেছে যে সেন্সরশিপ যেমন একটা অফিসিয়াল সেন্সরশিপ হয়, আনঅফিসিয়াল সেন্সরশিপটাও ছিল। সুতরাং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো যতটুকু পালন করেছে তার থেকে পালন করাটা খুবই কঠিন হতো। এবং আজকে আমি এই দিবসে দাঁড়িয়ে কথা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, খালি বোঝার জন্য বলি, একটা অ্যাসিড টেস্টের মতো। ধরুন এই যে টেলিভিশনে কথা বলছি আমরা, আমাদের প্রধান উপদেষ্টা দেখলাম উনি বলছেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন, কিন্তু আমি রিসেন্টলি গত এক সপ্তাহে দেখি যে যখন দু একটা টেলিভিশনে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কতগুলো বিষয় নিয়ে যখন প্রশ্ন করি, আমি দেখি এখনো পর্যন্ত ওই যে আগের যে কর্তৃত্ববাদী শাসন, তারা যে ভয়ের সংস্কৃতি কায়েম করেছিল, যে এই যে টেলিভিশনের যারা আমাদেরকে আমন্ত্রণ জানায় তাদের মধ্যে এখন একটা অটোভীতিও কাজ করে। তার মানে কত গভীরে তাদের এই কর্তৃত্ববাদ এবং ভয়েরটা গ্রন্থিত ছিল এটাও প্রমাণ পাওয়া যায়। সেই সময় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, আমি বলছি যে যারা এই যে গণতন্ত্রের সংগ্রাম করে, দালালদের কথা আলাদা, তারা কম বেশি সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করেছে বলে আমার অবজারভেশন। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাকিব ভাই, আপনাকে আমরা সবসময় দেখি গণতন্ত্রের জন্য সবাই মাঠে থাকে, আলাল ভাইরা থাকে, প্রিন্স ভাইরা থাকেই, আপনাকেও আমরা দেখি। কি মনে হয় গণতন্ত্র স্বাধীনতার পর যদি বলি 53 বা 54 বছর কতটুকু আমরা পেরেছি অর্জন করতে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেহেতু আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনাটা আয়োজন করেছেন, সেক্ষেত্রে গণতন্ত্র নিয়ে শুরুতে দু একটি কথা বলি। একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে যে জনগণ যেখানে ক্ষমতার কেন্দ্র, এইটাই হচ্ছে তার মূল ব্যবস্থা। এবং জনগণ যখন ক্ষমতার কেন্দ্র হয় তখন এই যে শাসন ব্যবস্থা কথাটা বলা হয় না, এটা একটা স্ববিরোধিতার মধ্যে পড়ে। আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা কিভাবে ঘটবে সেটার একটা নীতি। সো রাষ্ট্র পরিচালনা পদ্ধতির প্রশ্নটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে আমরা দেখতে পারি, এবং জনগণ সেখানে ক্ষমতার কেন্দ্র। তাহলে জনগণ প্রতিনিধি নির্বাচন করে এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। কাজেই যারা দায়িত্ব পাচ্ছেন, অর্থাৎ সরকার যারা হয়, তারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। যারা নির্বাচক মণ্ডলী অর্থাৎ জনগণ, তাদেরকে ছাপিয়ে যাবেন না, তাদের উপর প্রভুত্ব করবেন না। তার মানে সরকার মানেই হচ্ছে সীমিত ক্ষমতার সরকার, যে জনগণের কাছে জবাবদিহিতা করে। এইটা গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিগত মর্মবস্তুগত দিক। এখন এই দিকটা পদ্ধতিগতভাবে কিভাবে আসবে? পদ্ধতিগতভাবে আসছে যে এখানে সংখ্যাগরিষ্ঠ যে হবে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এটা পদ্ধতিগত দিক। কিন্তু এর ওই যে মর্মবস্তুর জায়গায়, যেখানে জনগণ যেহেতু ক্ষমতার কেন্দ্র, তার মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যারা সংখ্যালঘিষ্ঠ হচ্ছেন তাদের অধিকার কিভাবে নিশ্চিত হচ্ছে, সেটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সংখ্যাগরিষ্ঠ শাসন করে কিন্তু ডেসপটিক কিংবা একটা স্বৈরাচারী, একটা মানে যাকে বলে যে স্বেচ্ছাচারী রাজত্ব কায়েম করতে পারে। সেই স্বেচ্ছাচারিতা কিংবা স্বৈরাচারী ব্যবস্থা যাতে কায়েম করতে না পারে, তার জন্যই যা সংখ্যালঘিষ্ঠের অধিকারের নিশ্চয়তার জন্যই কিন্তু ওইখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ফলে পদ্ধতিগত দিক থেকে সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও গণতন্ত্র কিন্তু স্বেচ্ছাচারী শাসনকে কখনো অ্যালাউ করে না। তার মানে হচ্ছে ওইখানে জবাবদিহিতা ছাড়া এটা স্বেচ্ছাচারী শাসনে পরিণত হবে। তাহলে রাষ্ট্র ব্যবস্থাটা উপযোগী এমনভাবে হতে হবে যাতে করে ওখানে ক্ষমতার ভারসাম্য থাকে, কাজে কাজে এই জবাবদিহিতার জায়গাটা থাকে। এবং এই রকম একটা অবস্থায় যদি আমরা যাই, তাহলে বাংলাদেশে গত 53 বছরে যদি আমরা বাংলাদেশকে বিবেচনায় নিই, সেইখানে আমরা দেখব যে গণতন্ত্রের প্রাথমিক যে জায়গাটা, জনগণ ক্ষমতার কেন্দ্র, এটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়েছে। আবার ক্ষমতা কাঠামোর দিক থেকে দেখলে এটাকে অস্বীকার করা হয়েছে। জনগণ যাকে নির্বাচিত করে দিচ্ছে তারা এমন ক্ষমতার মালিক হয়ে যাচ্ছেন, যিনি জনগণের উপর প্রভুত্ব করছেন, ছড়ি ঘোরাচ্ছেন, তাকে ন্যূনতম কোনো জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না। সমস্ত ক্ষমতা নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, এবং তিনি প্রায় উপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রী এইরকম একটা ভাবে এখানে ক্ষমতা লাভ করেছেন। যার ফলে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য কোনো বলে কিছু জিনিস ছিল না, জবাবদিহিতা বলে কিছু ছিল না। শুরু থেকে আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি। প্রতিটি নির্বাচন প্রথম নির্বাচনই হোঁচট খেয়েছে, এবং এই যে 53 বছরে
মানে ন্যূনতম একটা যে যাকে বলে যে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ জনগণ যে ভোট দিয়ে করবেন, এটারই আসলে কোনো নিশ্চয়তাটা তৈরি হয়নি। এটা নিয়েই বিরাট একটা সংকট, এবং এই সংকট থেকে আমরা সামরিক শাসন দেখেছি। তারপরে যখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো বলে মনে হলো 90-এর গণ অভ্যুত্থানের পরে, তখনও সেটার কোনো কার্যকর ব্যবস্থাটা হয়নি, কারণ সাংবিধানিকভাবে যে ক্ষমতার কাঠামোটা স্বৈরাচারী যেটা ছিল সেটা অব্যাহত থেকে গেছে। ফলে নির্বাচিত হয়েও আমরা দেখেছি যে কিভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় সেরকম একটা চেষ্টা আছে। এবং তার মানে জনগণের মতামতটা গুরুত্বপূর্ণ না, জনগণের মতামতকে আমি যে কোনোভাবে আমার ক্ষমতা দিয়ে আমার নিজের পকেটে নিয়ে আসবো, এরকম একটা মনোবৃত্তি কাজ করেছে, যার ফলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনা হয়েছিল এটা সমাধানের জন্য, কিন্তু মূল কাঠামো একই জায়গায় স্বৈরাচারী থাকার ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ধীরে ধীরে ওটাকে কিভাবে প্রভাবিত করা যায় তার চেষ্টা হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে, এবং সর্বশেষে এই আওয়ামী লীগ যখন 2008 সালে এই নানান 111 ইত্যাদি এগুলোর পরে ক্ষমতায় আসলো, আমরা দেখলাম যে তারা এই স্বৈরাচারী কাঠামোর বদল তো দূরের কথা, তত্ত্বাবধায়ক ব্যবস্থার যে ত্রুটি সেগুলো দূর করা তো দূরের কথা, উল্টো মানে এইটাকে আরো কিভাবে মানে একেবারেই পকেটে ভরে ফেলা যায় সেটার দিকে করেছেন। এবং 15 বছরে এইটা কেবল আর স্বৈরাচারী থাকেনি, ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, মাফিয়া এগুলোর একটা মিশেল হয়ে একটা যাকে বলে যে টোটালিটেরিয়ান, সর্বগ্রাসী একটা মানে শাসনের রূপ নিয়েছে, যেটা হওয়ার কথা ছিল রাষ্ট্র পরিচালনা। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে আমরা বিভাজিত হতে দেখেছি, ভয়ের রাজত্ব দেখেছি গুম খুন দেখেছি, মামলা দিয়ে বিরোধী দলের নেতাদেরকে সারাদিন হয়রানি করা। এই যেখানে একজন বসে আছেন, মানে সপ্তাহের 4 দিন 5 দিন খালি কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এই জিনিসগুলো যে আগেও ঘটেনি তা না, আগের ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু গত 15 বছরে যে জায়গায় পৌঁছেছে এর কোনো পূর্বদৃষ্টি যায় না। ফলে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে, মানুষের ন্যূনতম কোনো স্পেস ছিল না। পলিটিক্যাল পার্টিকে তো খেলার মাঠ থেকে বাইর করা হয়েছে, জনগণকেও সব দিক থেকে হাত পা বেঁধে ফেলা হয়েছিল, এবং জনগণ তখন ফুঁসে উঠেছে। এবং এটাও গণতন্ত্রের মধ্যেই সর্বত্র স্বীকৃত হয়েছে ফিলসফিক্যালি, এবং শাসন ব্যবস্থার মধ্যে, অর্থাৎ মানে সাংবিধানিকভাবে যে সংবিধান তৈরি হয়েছে যে যখন ডেসপটিক কিংবা এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা হয় তখন জনগণের অধিকার থাকে তার শক্তি দিয়ে, আন্দোলন দিয়ে এই ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠা। সেই মুহূর্তে আছে নতুন একটা সত্যিকার গণতান্ত্রিক যাত্রার মুহূর্তে। ফলে 53 বছরে গণতান্ত্রিক ব্যবস্থা কেন শক্তিশালী হয়নি। 1, 2, 3টি নির্বাচন তুলনামূলকভাবে হয়তো কিছুটা গ্রহণযোগ্য বলতে পারবেন, কিন্তু ওইটারও বহু রকম সমস্যা, মানে টাকার খেলা, পেশি শক্তি, তারপরে নানান প্রশাসনিক কিছু হয়েছে, কিন্তু তারপরেও মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু এটা কোনো স্থায়ী ব্যবস্থার রূপ নেয়। আমি সাকিবের কথা সূত্র ধরে জানতে চাই, এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল কিংবা সাংবিধানিকভাবেই গত আওয়ামী লীগ সরকার কি গণতন্ত্রকে স্থায়ীভাবে একটি কবর দেওয়ার পরিকল্পনা বা কিছু করেছিল কিনা, আপনার কি মনে হয়? সেটা তো স্বাধীনতার পরপর প্রাথমিকভাবেই আওয়ামী লীগ করেছে, কারণ অনেক প্রত্যাশিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কাছে। নির্বাচনটা করেছিলেন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আওতায়, এলএফওতে। 70-এর নির্বাচন একটা স্বাধীন দেশের পরে, স্বাধীনতা প্রাপ্তির পরে রক্তক্ষয়ী একটা স্বাধীনতা আমাদের। সেই স্বাধীনতা প্রাপ্তির পরে মানুষের কাছে প্রত্যাশাটা ছিল যেখানে একটা সর্বদলীয় সরকার গঠন করা হোক, সেটাই উচিত ছিল, কারণ শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে তখন কোনো বিতর্ক ছিল না। সবার কাছে তিনি একজন ভালো মানুষ হিসেবেই, ভালো নেতা হিসেবেই তখন গ্রহণযোগ্য ছিলেন। কিন্তু 75-এর 25শে জানুয়ারিতে মাত্র 13 মিনিটের আলোচনায় সব দলগুলোকে নিষিদ্ধ করে একটা বাকশাল পদ্ধতি চালু করলেন। 73 সনের নির্বাচন, 72, 73, 74-এ যত শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো নির্বাচন হয়েছে, যেখানেই সরকারি ছাত্রলীগ পরাজয়ের আশঙ্কা ছিল সেখানেই ব্যালট ছিনতাই হয়েছে, বোমাবাজি করেছে, প্রতিপক্ষকে মেরে ফেলেছে, গুম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। সুতরাং এটা আওয়ামী লীগ তখন থেকে শুরু করেছে। গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসঙ্গে কখনো যায়নি। পাকিস্তান আমলে হয়তো কিছুটা ছিল, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ এবং গণতন্ত্র ছিল যোজন যোজন দূরত্বে। আমি মনে করিয়ে দেই, সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব অত বড় একজন প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, তিনি কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বলেছিলেন যে আওয়ামী লীগের দুর্নীতি এবং এর বিচার ব্যবস্থা হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার। আবার সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব, তিনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে ব্যাংকগুলোতে পুকুর চুরি হচ্ছে না, সাগর চুরি হচ্ছে, তারপরও আমরা কোনো পদক্ষেপ দেখিনি। অর্থাৎ ওনাদের জন্য যেটা ভালো সেটা কোনো দুর্নীতির মধ্যে পড়বে না, দুঃশাসনের মধ্যে পড়বে না, অন্যায্য হবে না। কিন্তু অন্যের বেলায় সেটা হতে গেলে পরে সেটা দুর্নীতি,
অন্যায্য এবং সেটা প্রযোজ্য, এইভাবে হয়। এখন বিষয়টা দাঁড়িয়েছে গণতন্ত্রের যে পাদপীঠ, গণতন্ত্রের অঙ্কুরোদ্গম যেখানে হয়েছিল গ্রিসে, প্রাচীন গ্রিসে একটা নিয়ম ছিল নগরভিত্তিক গণতন্ত্রে, যা আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হতো। সেখানে একটা পদ্ধতি ছিল যে কোনো রাজনীতিবিদ বা কোনো নির্বাচিত প্রতিনিধি যদি জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, ওই জনগণই একটা নির্দিষ্ট সময়ের পরে নিজেরা সভা করে তাকে 10 বছরের জন্য রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে পারতেন, কমপক্ষে 10 বছর। সেই পদ্ধতিটার চাহিদাটা আওয়ামী লীগ আবার মনে করিয়ে দিয়েছে, আবার মানে বাংলাদেশের মানুষের মনে ওই রকম একটা পদ্ধতির আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছে যে হ্যাঁ, একটা এরকম ব্যবস্থা হতে হবে ভোটের সাথে সাথে, যে জনগণের বিপক্ষে যারা দাঁড়াবে, গণতন্ত্রের বিপক্ষে, তাদেরকে রাজনীতি থেকে কিছুদিনের জন্য নির্বাসনে পাঠাতে হবে। জি, প্লিজ একটু জানতে চাইবো, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো, কি মনে হয় এর মধ্যে দিয়ে আমরা একটি সুসংহত গণতান্ত্রিক ব্যবস্থা পেতে যাচ্ছি কিনা, আমরা কি সেই পথে আছি? আপনার কি মনে হয়? আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম গণতন্ত্র দিবস নিয়ে। প্রিন্সিপাল, একটু জানতে চেয়েছিলাম যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হলো, এর মধ্যে দিয়ে আমরা একটি সুসংহত গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতে পারি কিনা, নাকি এখানেও কোনো তালগোল পাকিয়ে ফেলছে কিনা, কি মনে হচ্ছে? না, প্রথম কথা অবশ্যই তো দেখতে পারি, দেখা দরকার, দেখতে হবেই। আমি পজিশনটা এইরকম বলতে চাই। কেন সেটা যদি বলি, বেশি ব্যাখ্যার দরকার নেই। এইখানে খালি এই 15-16 বছর না, 53 বছরে বাংলাদেশে আসলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ তো দূরের কথা, জনগণের অংশগ্রহণ তো দূরের কথা, ঘটনাগুলো দিন দিন যোজন যোজন দূরে চলে গেছে, সবই পেছনের দিকে চলে গেছে। তো একটা দেশ শুধু পেছনের দিকে যায়নি। আপনি বিগত দিনে যদি আপনি দেখেন, তাহলে আমাদের সমাজে যতটুকু কাঠামো ছিল, সেটাও এই যে রাজনীতির দলীয়করণের মোড়কে তারা কিন্তু বিভক্ত হয়ে গেছে। সমাজের এত বড় খারাপ অবস্থা অতীতে কখনো হয়েছে কি না, অন্ততপক্ষে হিস্ট্রিতে পড়লেও এটা জানা যায় না। তাহলে সেই রকম একটা জায়গায় আবার এখানে একটা অন্য পজিটিভ ঘটনা কি, যে দীর্ঘ 15-16 বছরের যে লড়াই ছিল, আমি এই রিজিমের কথা বলছি, তার মধ্যে বিশেষ করে আপনি 15-16 বছর বাদ দিলেও অন্ততপক্ষে 12 বছর তো বটেই, মানে 14 নির্বাচন আগে 12-13 থেকে শুরু করে যদি আমি নির্মোহভাবে বলি, একটা যে লাগাতার লড়াই ছিল রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই লড়াইয়ে যখন এটাকে একটা মানে কি বলবো, যে কালমিনেট করা গেল না, শেষে ছাত্র এসে যখন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করলো, শুধু ছাত্ররা না, সেইখানে যে অভূতপূর্ব ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণ এবং বুক পেতে দিয়ে অংশগ্রহণ, এটা তো একটা বিরাট ঘটনা। সুতরাং আমাদেরকে ওটা যেতেই হবে। কিন্তু এবার আমি আসি, মানে যেতেই হবে ওই কথাটা আমি বারবার বলছি, ফেল করা যাবে না। এখন যদি বলেন এই কয়দিনে এটা কোনো সিদ্ধান্ত টানা উচিত না, তবে এই কথা বোধহয় বলাটা খুবই জরুরি যে আমরা কি এই যে তাহলে যারা এই পুরো সংগ্রাম, এই সংগ্রাম তো খালি জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়নি, এই সংগ্রামের একটা রাজনৈতিক পটভূমি আছে, এই সংগ্রামের তার সামাজিক অন্য পুরো জায়গাটা আছে। তা আপনি যদি রাজনৈতিক দলগুলোকে, অন্তত পক্ষে আমি বলি যে গণতন্ত্র মনা রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ছিলেন, তাদেরকে আস্থায় নিয়ে আপনি যদি গণতন্ত্রের যে যাত্রার পথে আমরা যতটুকু যাওয়ার চিন্তা করছি, ওইটা না করে আপনি শুধু যদি আবেগ দিয়ে চিন্তা করেন, বা আপনি যদি কতকগুলো গোষ্ঠীবদ্ধ মানুষ যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের থেকে আপনি হয়তো একটা গুড বাই ইমেজ বা অন্য ইমেজ চিন্তা করলেন, সেইটা দিয়ে কিন্তু পারবেন না। এটা বাংলাদেশের হিস্ট্রিতে শুধু বলে না, অন্য জায়গায় দেখলেও দেখবেন, আর বাংলাদেশের হিস্ট্রিতে তো সেটা আরও বলে। সুতরাং এই অভিযাত্রার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় রাজনৈতিক দলগুলোকে নেগলেক্ট করার একটা ধারাও চালু হয়েছে। এইখানে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে আচ্ছা ইমিডিয়েট কারা কি করেছে তাদের সাথে একটু পিসমিল সলিউশনের জায়গা করতে পারি কিনা, এইটা একটা খুবই ভুল জায়গাটা এখনো দেখতে পাচ্ছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে, আস্থায় নিয়ে, গুরুত্ব না, আমি শুধু গুরুত্বর ব্যাপার না, যার যতটুকু আস্থায় নিয়ে পুরো কাজটা যদি না করতে পারে, তাহলে কিন্তু এইটা কতদূর অগ্রসর হবে কিনা, এইটা অনেক বড় প্রশ্নবিদ্ধ চিহ্ন, সন্দেহ রয়েছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
সাকিব ভাই, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, মানে যারা বেসামরিক একনায়কতন্ত্র যেসব জায়গায় হয়ে থাকে তারাও কিন্তু নির্বাচন দেয়। এটি কি মানে গণতন্ত্রকে আরো চেপে ধরার কারণে, বা তাদের কি আরো বেশি ক্ষমতা পাকাপোক্ত করার কোনো কারণ থাকে কিনা? একই সঙ্গে আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার একটি জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা করেছে গত 10-15 বছর ধরে। এটিও গণতন্ত্রকে একদম নিঃশেষ করে ফেলার কোনো একটি অংশ ছিল কিনা, কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশে আওয়ামী লীগ দুটো পথ অবলম্বন করেছে। একটা তো হচ্ছে যে তাদের নিজেদের ক্ষমতা তারা চিরস্থায়ী করতে চেয়েছে। তারা এইরকম একটা কথা আনঅফিশিয়ালি প্রায়ই বলতো যে মানে গদি ছাড়লেই আমাদের জীবন সংশয় হবে, ফলে যে কোনো মূল্যে গদি রক্ষা করতে হবে। প্রায় শেষের দিকে বলতো বাঘের পেটে চড়েছি, নামলেই খেয়ে ফেলবে, ফলে ক্ষমতা ছাড়া যাবে না। তো যে কোনো মূল্যে ক্ষমতা রাখার জন্য তাদের যত রকম কূটকৌশল আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কূটকৌশল হচ্ছে জনগণকে বিভাজিত করো, তার জন্য একটা শত্রু তৈরি করো এবং সমস্ত বিরোধিতাকে ওই শত্রুর সাথে ট্যাগ করে দাও, যেটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন কিভাবে আন্দোলনকে তারা মানে একটা সবসময় ট্যাগিং করতো এবং সেই ট্যাগিংয়ের মধ্য দিয়েই আন্দোলন দমনকে জায়েজ করতো। তো এইটা তাদের একটা কৌশল ছিল এবং এটার মধ্যে দিয়ে পুরো দেশকে একটা বিপজ্জনক বিভাজনের দিকে তারা ঠেলে দিয়েছিল। আরেকটা বিষয়ে কাজ করে, যেটা বহু অন্যান্য দেশের ক্ষেত্রে উদাহরণ আছে, যে যখন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করাটাই প্রধান প্রবণতা হয়, আপনি খেয়াল করে দেখবেন যে কয়েকজন ব্যক্তির নাম বলতে পারবেন যারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। এটা এসালম কিংবা বেক্সিমকো কিংবা নাসা গ্রুপ, এরকম কিছু নাম বলতে পারবেন যাদের আসলে যারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করেছে, ব্যাংকগুলো লুট করেছে, এক একটা প্রকল্প থেকে সাগর চুরি করেছে, বিদেশে পাচার করেছে। এই যে মানে এক ধরনের ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা, এটা যে যে দেশগুলোতে প্রধান প্রবণতা হয়, তারা এক ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ চালু করে। তারা নির্বাচন আয়োজন করে, মানুষের মধ্যে এক ধরনের কেউ কেউ দাঁড়াতে পারে, আবার যাদের পছন্দ করবে না তাদেরকে নানাভাবে আইনি দিক থেকে নির্বাচনেই দাঁড়াতে দিবে না। এক ধরনের ক্যাম্পেইন চলবে, কিছু ডিবেট হবে, কিন্তু ভোটের দিন মানুষ ভোট দিতে পারবে না। যারা ক্ষমতায় থাকবে তারা ঠিক করবে কারা নির্বাচিত হয়ে আসবে। এটাকে বলে নির্বাচনী পরিবেশ তৈরি করে। কিন্তু 90 দশকে বেশ কিছু দেশে এই ধরনের নির্বাচনী কর্তৃত্ববাদ একটা পরীক্ষামূলকভাবে হয়েছে। বাংলাদেশে বলা চলে গত 15 বছর ধরে সাকসেসফুলি এই নির্বাচনী কর্তৃত্ববাদ মানে আওয়ামী লীগ চর্চা করেছে। কিন্তু এগুলো আসলে সবই হচ্ছে মানুষকে চোখে ধুলো দেওয়া, আইনের কথা বলে নির্বাচন এটা বৈধ এবং তাদের ক্ষমতার সাংবিধানিক বৈধতা তারা জায়েজ করেছে। এখন আমি মূল জায়গায় আসি, সেটা হচ্ছে দেখুন, গণতন্ত্রের জনগণের ক্ষমতার কেন্দ্র বলেছে, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব। এখন জনগণের সার্বভৌমত্ব কথাটার অর্থ কি? জনগণের সার্বভৌমত্ব মানা হয় ব্যক্তির সার্বভৌমত্ব দিয়ে। ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আপনি সকল জনগণের অধিকার প্রতিষ্ঠা করলেন। একজন নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা মানে হচ্ছে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। কাজে সেই যে জনগণের অধিকার, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হচ্ছে, সেইখানে যদি সার্বিক উৎপাদন এবং বন্টনের ক্ষেত্রে একটা ন্যায্যতা না থাকে, যদি ইকুইটি প্রতিষ্ঠা না হয়, তাহলে কতিপয় লোক যদি বিপুল ধন সম্পদের মালিক, আর যারা মূলত সম্পদ সৃষ্টি করছে তারা দুই বেলা ঠিকমতো খেতে পাবে না। এই যে ভয়ঙ্কর ডিসপ্যারিটি কিংবা বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু গণতন্ত্রকেই ক্রমাগত ধ্বংস করে ধীরে ধীরে নির্বাচনী কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। ফলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান, যেমন প্রথমে বলেছি জনগণ ক্ষমতার কেন্দ্র, দ্বিতীয়ত হচ্ছে মানে এই যে সংখ্যা লঘিষ্ঠরা তার অধিকার কিভাবে থাকছে, তৃতীয়ত হচ্ছে যে মূল আর্থসামাজিক যে কাঠামোটা যেখানে উৎপাদন এবং বন্টন চলছে, সেইখানে আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারছি কিনা, ইকুইটি প্রতিষ্ঠা করা যাচ্ছে কিনা। সেটা না হলে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক থাকবে না। এটা ক্রমাগত কতিপয়ের পোষ্যদের, যারা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ ধারণ করতে পারে, তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে। বাংলাদেশের ঠিক একদিকে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার উদগ্র বাসনা কিংবা ক্ষমতাকে নিজেদের জীবনের নিরাপত্তার একাকার করে ফেলা এবং ধন সম্পদ আহরণ এর সংযোগ, দুটো মিলে এমন জায়গায় নিয়ে গেছে যেটা আসলে এইভাবে উৎখাত হওয়া ছাড়া সম্ভবত তারা নিজেরাও এর কোনো সলিউশন খুঁজে পায় না। তাহলে আমরা এই যে এতবার রাজনৈতিকভাবে আহ্বান জানিয়েছি এই যে বিগত অক্টোবর মাস থেকে কিংবা তারও আগে থেকে পুরো 23 সাল 22 সাল ধরে, যে আসুন একটা রাজনৈতিক ঐক্য উত্তরণে পৌঁছাই, যেখানে আওয়ামী লীগও একটা স্টেক হোল্ডার, কিন্তু তারা আসলে অপেক্ষা করলেন কবে জনগণ তাদের উৎখাত করে দেশত্যাগে বাধ্য করতে হয়, এবং সেটাই তাদের পরিণতির জায়গায় দাঁড়ালো। কারণ তারা এখানে জানতে চাই, এই যে দেশ ত্যাগ করতে বাধ্য হলো এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে গণতন্ত্র ন্যায্যতা পূরণ করবার জন্য, সেই সরকার কতটুকু গণতন্ত্রের পথে আছে কি মনে করছেন?
দেখুন, এটা কি এখনই মন্তব্য করার সময় এসেছে বলে আমি মনে করি না, উপযুক্ত সময় এটা না। তবে একটা জিনিস বলবো যে এই সরকারের যিনি প্রধান, অর্থাৎ যদি মস্তিষ্ক ধরি, সে ব্যক্তির বয়স কিন্তু ৮০-র বেশি, ৮৪, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের বয়স কত আপনি জানেন। বয়স দিয়ে কিন্তু কোনো ভবিষ্যৎ স্বপ্ন রচনা করার বাধা সৃষ্টি করা যাবে না, আর বয়সকে কোনো মাপকাঠি হিসাবেও বিচার করা যাবে না। এটা হলো এই যে ছাত্র নেতৃবৃন্দ যারা আন্দোলনে একটা পর্যায়ে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বা আমরা যেখানে রাখতে পেরেছিলাম সেখান থেকে দ্রুত অগ্রসর করিয়ে আবার নিয়ে গেছে, এটা তাদের কাছে আবেদন যে এই সীমারেখার মধ্যে তারা যেন দয়া করে না যায়, অতীত থেকে শিক্ষা নিয়ে। আর বর্তমান সরকারের কাছে আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে আমরা নিজেরা আন্দোলনরত দলগুলো নিজেদের মধ্যে যোগাযোগ থাকুক না থাকুক, আমরা তিনজন যে যে দলের প্রতিনিধিত্ব করি বা আরও যারা রাজপথে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের একটা ধারাবাহিকতার মধ্যে এসে কিন্তু তাদের উত্থানটা হয়েছে। এই ছাত্ররা যখন আপনার কোটা সংস্কার আন্দোলন করেছিল 2018-তে, তখন কিন্তু শেখ মুজিবের এবং শেখ হাসিনার ছবি নিয়ে তারা আন্দোলন করেছিল বুকের মধ্যে ঝুলিয়ে। সেই শিক্ষার্থীরাই কিন্তু এখন আবার আমি রাজাকার, কে রাজাকার, এই স্লোগান দিয়েছে আবার এবার। এবং এই স্লোগান দেওয়ার পরে ওই যে বিভাজনের রাজনীতি শেখ হাসিনার, মুক্তিযোদ্ধা এবং রাজাকার বিভাজন করা, সেটা কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে। সুতরাং তাদেরকে বলবো যে কোনো বয়সের সীমার মধ্যে যেমন যাওয়া উচিত না, তেমনি কল্পনার ফানুসও বেশি উড়ানো উচিত না। বাস্তবতাটা বড় নির্মম, অনেক কঠিন বাস্তবতা। ওই আদর্শলিপি বই পড়েছি আমরা ছোটবেলায়, সীতানাথ বসাকের রচিত আদর্শলিপি। সেই বইটার দিকে যদি তাকাই, বাল্যকালের যেটা শিক্ষা, শরেয়তে অসৎসঙ্গ ত্যাগ করো, শরেয়াতে আলস্য দোষের আকর, কতে কটুবাক্য কহা নিষেধ, ক্ষতে খলকে বিশ্বাস করিও না। ওই আদর্শলিপিতে ফেরত যাওয়া উচিত আমাদের এখন সবার। ওইখান থেকেই যদি শিক্ষা নিই, তাহলে নতুন করে কোনো আর পুঁথিগত শিক্ষা বা কোনো কিছুর প্রশ্ন আসে না। আর পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে যেভাবে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ৭৬ বছর বয়সী একটি রাজনৈতিক দলের, সেইখান থেকে এ সরকারের, আমরা যারা আন্দোলন করেছি আমাদের এবং এই ছাত্র শিক্ষার্থী বন্ধুদের প্রত্যেকের কিন্তু শিক্ষার জন্য সেখানে বড় বিষয় রয়েছে। সেইটাকে অনুসরণ করে আমরা যেন মস্তিষ্ক, হৃদয় এবং শারীরিক তৎপরতা তিনটাকে মিলিয়ে যেন চিন্তা করি। জি, ফিরবো। প্লিজ একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে জার্মানির বার্টেলম্যান ফাউন্ডেশনের একটি গবেষণা আছে, সেখানে তারা বলেছে যে বৈষম্য এবং নিপীড়ন বা গণতন্ত্র, এটি বিশ্বব্যাপী বাজার অর্থনীতিকে যদি গণতন্ত্র না থাকে তাহলে বাজার অর্থনীতিকে দুর্বল করে তোলে। এই কিন্তু গবেষণার ফল যে গণতন্ত্র যদি দুর্বল হয় তাহলে বাজার এবং অর্থনীতি এটিও দুর্বল হয়। তা আমাদের দেশের এই যে অর্থনীতি বা এই যে বাজার ব্যবস্থা সুসংহত রাখবার জন্য কি মনে হয় আগামীর যারাই আসবে, এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যারাই আসুক, তারা কতটুকু গুরুত্ব দিবে বাজার ব্যবস্থাকে? আমি সেটা তো জানবো একটু। দর্শক, তারা নিচ্ছে আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম গণতন্ত্র নিয়ে। ফিরোজ, জানতে চাচ্ছিলাম যে বাজার ব্যবস্থাকে সুসংহত রাখতে গণতন্ত্রের গুরুত্ব কতটুকু। একই সঙ্গে অমর্ত্য সেন বলেছেন যে দারিদ্র্য, দুর্ভিক্ষ এবং পুষ্টিহীনতা রুখতেও গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সেটি আমাদের রাজনীতিবিদরা কতটুকু আগামীতে সামনে রাখবে বলে মনে করেন? না, এখানে দুইটা কথা। আপনি এখন বললেন গণতন্ত্র, আর আগে একটা জার্মানির উদাহরণ, বাজারের কথা বলেছেন। আমি দুইটাকে ছোট করেই উত্তর দিই। প্রথম কথাটা খুবই কারেক্ট যে ডেমোক্রেসি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না, এবং ডেমোক্রেসির যদি প্রধান কথা বলেন সব কিছুতে জনগণের অংশগ্রহণ, এটা আগে মনে রাখতে হবে। তার আগে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, জনগণের অংশগ্রহণ করতে হবে। গণতন্ত্রের এই ধারা ছাড়া আপনি যতই ভালো কিছু করার চিন্তা করেন না কেন, এটা আগায় নিতে পারবেন না, কারণ মানুষকে তো ইনভলভ করতে হবে। তাহলে ওইটার মধ্যে দিয়ে ইনভলভ করতে পারেন, যেটাকে গণতন্ত্র বলে যদি আমি রূপ দেই, সেটা করতে হবে, এটা ঠিকই আছে। কিন্তু আগের যে কথাটা বললেন, এক্ষেত্রে একটু সিপিবি বা বাম দেখতে একটু ডিফারেন্ট কথা বলা আছে। সেটা হচ্ছে কি, দেখেন আজকে রাজনীতির যে উপরি জায়গাটা আমরা দেখছি, এটা হচ্ছে উপরি কাঠামো, ভিত্তি কাঠামো কিন্তু অর্থনীতি। আপনি যে লুটপাটের ধারার অর্থনীতিটাই যদি আপনি রাখেন, তার অনিবার্য পরিণতি কিন্তু লুটপাটের রাজনীতি হবে। এইখানে জোনায়েদ সাকি কিছুটা বলার চেষ্টা করেছেন সময়ের বিবেচনায়, যে আজকে যে নেক্সাসটা তৈরি হয়েছিল, যে তথাকথিত ব্যবসায়ী মানে লুটেরাদের ধারার, তো এবং আপনি দেখবেন যে এমপি হওয়া, স্থানীয় সরকারের নির্বাচিত হওয়াটাই হচ্ছে যেন একটা বড় বেশি অর্থ ইনকামের জায়গা। কিন্তু আপনি যদি এই জায়গাটা ভেঙে দিতে পারতেন, এবং এইটা হয়েছে নিউ লিবারাল ইকোনমির নামেই কিন্তু এটা চালু আছে,
আজকে দুনিয়াতে, এটা আমরা মনে করি। সুতরাং আপনি ওই ধারাটা, লুটপাটের ধারাটা যদি অর্থনীতিতে বন্ধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি রাজনীতিতে ওই গণতান্ত্রিক ধারাও নিশ্চিত করতে পারবেন না। এখন কোনটা আগে কোনটা পরে সেই কথা আমরা বলছিলাম, যে দুইটাই ভাইস ভার্সা, দুইটাকেই সমভাবেই করার মধ্য দিয়ে যদি আমরা এগোতে পারি, যে একটা ওই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেটা লুটপাটের ধারা থাকবে না, তাহলে আপনি রাজনীতিতে ওই ধরনের গণতন্ত্রায়ন ধারা এবং ওই ধারাকেও ধরে আগানোর জায়গায় যেতে পারবেন। জি, ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছোট্ট করে জানতে চাইবো যে 2001 থেকে 6 সালে আলাল ভাইরা ক্ষমতায় ছিল, যেটি বলছিলেন প্রিন্স ভাই যে ব্যবসায়ের চেয়ে যেন রাজনীতি একটি বড় অর্থ ইনকামের জায়গা হয়ে উঠেছিল গত 15-16 বছর। একই সঙ্গে জানতে চাই এটি একটি বিষয়, এটি 1 থেকে 6 কেমন ছিল এবং গণতন্ত্র 1 থেকে 6 কেমন ছিল? না দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থার যে বাংলাদেশের দুর্বলতা আমি শুরু থেকে বলেছি, নির্বাচন নিয়েই তো মানে ন্যূনতম, এটা তো প্রথম ধাপ, সেটা নিয়েই ধরেন মানে কোনো ব্যবস্থা নাই, তার বাকিগুলোর গণতন্ত্রের বাকি ধাপের তো কোনো অস্তিত্বই ছিল না। নির্বাচনের একটা সমাধান ওই যে 91 অভ্যুত্থানের পরে 96 তত্ত্বাবধায়ক, 2001-এর তত্ত্বাবধায়ক, সেটা নিয়ে একটু সমস্যা। তারপরে তো 2006 সাথে অন্য পরিস্থিতি তৈরি হয়ে গেল। ফলে নির্বাচনের জায়গা থেকে তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচন এগুলোকে বলা হয়, সেই দিক থেকে একটা অন্তত মানুষ ভোট দিতে পেরেছিল অথবা পারবে এরকম একটা ধারণা ছিল যে অন্তত ভোট হবে, আমরা 5 বছর পরে হলে একবার সরকারকে দেখে নিতে পারবো। সেইটার জায়গাটাও বন্ধ হয়ে গেল 2007-8-এর পরে এসে। আর যেহেতু বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটে, যে কারণে জবাবদিহিতার জায়গাগুলো এর আগে প্রত্যেকটি সরকারের ক্ষেত্রে বিরাট একটা চ্যালেঞ্জের মুখে সবসময় পড়ে। ফলে সরকার প্রবল ক্ষমতার অধিকারী হয় এবং সরকারের চারপাশে ওইসব ক্রনীরা, মানে যারা ওই ধরনের ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে চায়, তারা এসে জড়ো হয় এবং তারা ওইরকম একটি স্বেচ্ছাচারী শাসনকেই দেয়। ফলে বাংলাদেশের অভিজ্ঞতা জনগণের দিক থেকে দেখলে, আমরা তখন যে ধরনের আন্দোলন করেছি 2001 থেকে 6 সালে, বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি জনগণের জায়গা থেকে। কিন্তু যে কথাটা বলতে চাই, অ্যাটলিস্ট তখনও মানুষ মনে করতো যে একটা ভোট দিতে পারবো, পরবর্তীতে এসে যেটা ভোট দেওয়াটাও নাই হয়ে গেল। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি যদি ওই যে অর্থনীতিতে এই লুণ্ঠনের ধারায় বহাল রাখেন, তাহলে শেষ পর্যন্ত ভোট দেওয়ার ব্যাপারটা আর থাকে না। এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ জিনিসটার কেন্দ্রীভবন এমনভাবে ঘটতে থাকে যে শেষ পর্যন্ত ভোট দেওয়াটাও নাই হয়ে যায়। ফলে আমরা যদি মনে করি ভোট নিশ্চিত করতে চাই, তাহলে এটা কেবলমাত্র ভোটের ব্যাপার নয়, কিন্তু পুরো রাষ্ট্র পরিচালনা নীতি বদলের প্রশ্ন, পুরো অর্থনীতিতে ন্যূনতম ইকুইটি প্রতিষ্ঠার প্রশ্ন, ন্যায্যতা প্রতিষ্ঠার প্রশ্ন, এবং এই প্রশ্নটার একই সাথে রাজনৈতিক যে দলগুলো তারা কিভাবে এই পুরো প্রশ্নগুলোকে দেখছে সেটারও বদলের প্রশ্ন। এইবার যেটা আওয়ামী লীগ যেটা কাজটা করেছে, তারা কোনো রাজনৈতিক উত্তরণে আসেনি, বরং আমাদের হাজারো তরুণদেরকে গুলি করে হত্যা করে, সেটা হেলিকপ্টার দিয়ে, স্নাইপার দিয়ে, মানে সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা নতুন একটা উত্থানের মধ্য দিয়ে আমাদেরকে যে পথটা, ডিরেকশনটা হাজির করছেন, যে এইখানে পুরো ব্যবস্থাটার বদল ছাড়া রাষ্ট্র ব্যবস্থা বদল করতে হবে, নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা থাকবে, যেখানে সমস্ত মানুষ বাংলাদেশে ওই যে রাষ্ট্রের সাথে নাগরিকের চুক্তি হবে, ওই নাগরিকের পরিচয় কি, ওই নাগরিকের রাজনৈতিক বিশ্বাস কি, এটা দেখার বিষয় নয়। নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তি, সকলকে নিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার ডিরেকশন ছাত্র জনতা হাজির করেছে। শেষ করি, সেটা হচ্ছে এই ডিরেকশনে আমরা যদি এই বদলটা ঘটাতে পারি, তাহলে বাংলাদেশ নতুন পথে হাঁটার জায়গাতে যাবে, গণতন্ত্র সেখানেই সুরক্ষিত হবে। আমি আপনার কথা ধরে ধরতে চাইব, এই যে নতুন একটি প্ল্যাটফর্ম ছাত্র জনতা তৈরি করে দিল, আপনারা বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কথা বলেছেন, আজকে তারেক রহমান তিনিও একটি বড় বিবৃতি দিয়েছেন গণতন্ত্র দিবসের, তিনি সেখানেও সে কথা বলেছেন। জাতি মানে কি প্রত্যাশা করতে পারে আপনাদের কাছে আগামীতে এই গণতন্ত্র নিয়ে? জাতির প্রত্যাশার যে বিষয়টা, সেটা বলার আগে একটা ছোট্ট মজার ঘটনা আপনাকে বলি। শিক্ষার্থীদের ক্লাসে জিজ্ঞেস করছিল সম্রাট শাহজাহানের পুত্রদের নাম বল। যাকে জিজ্ঞেস করেছে সে নাম বলতে পারছিল না। শিক্ষক ধমক দেওয়ার পরে
শিক্ষক ধমক দিল এই ভাষায় যে বেটা উত্তর তো দিতেই পারো না, আবার সোজা হয়ে দাঁড়ানোর মুরতও নেই। ও বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর মনে পড়েছে, সে বলে স্যার মনে পড়েছে দাঁড়া, সুজা এবং মুরত, 3 ছেলের নাম। ওই যে বলেছে সোজা হয়ে দাঁড়াতে পারিস তো, সোজা হয়ে দাঁড়ানোর মুরতও নেই, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। বিএনপি কিন্তু যাই আপনারা বলেন, প্রথম রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা কিন্তু জাতির সামনে উত্থাপন করেছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন এবং জনাব তারেক রহমান সাহেব আন্দোলনরত সকল দলগুলোর সঙ্গে যারা ইচ্ছুক ছিলেন বা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ওনাদের সঙ্গে বসে আমরা সেইগুলোকে দিনের পর দিন সংশোধন করে রাষ্ট্র সংস্কারটা আমরা চেয়েছি। তো রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী তারাও চেয়েছে, রাষ্ট্র সংস্কারের ব্যাপারটা বর্তমান সরকারও চাচ্ছে। তাহলে পায়োনিয়ার কারা? বিএনপি। আমরাই তো প্রথমে এটা জাতির সামনে উত্থাপন করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তারেক রহমান সাহেব 31 দফা যেটা, সেটার মধ্যে রাষ্ট্র সংস্কার মানে প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে অর্থনীতি থেকে শুরু করে সব কিছু সংস্কারের প্রস্তাবনা সেখানে আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের ব্যাপার আছে, ন্যায়পালের কথা আছে, 70 অনুচ্ছেদ তুলে দেওয়া যায় কিনা সেটা নিয়ে জোরদার তৎপরতা থাকার অঙ্গীকার আছে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য খাতগুলো। এমন কোনো একটা জিনিস নেই একটা স্বাধীন দেশের রাষ্ট্রীয় জীবনে যেটার প্রতি আলোকপাত করা হয়নি। সুতরাং আমরা যেটা শুরু করেছিলাম সবার সঙ্গে আলাপ আলোচনা করে, সেই কাজগুলোই কিন্তু এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়েছে অন্তর্বর্তী সরকার, এবং সেখানটায় মাঝখানে সেতু বন্ধনের কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সুতরাং এই জায়গাটায় কোনো বিভাজন সৃষ্টির সুযোগ নেই, সবাইকে নিয়েই এগোতে হবে যারা একমত আছেন, এবং যারা কুকর্ম করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাদের যদি সৎসাহস থাকে তাহলে মাঠে এসে তারা সেটার প্রতিযোগিতায় নামুক। জি, এছাড়া তো কোনো ভিন্ন পথ আমি দেখছি জি। এই যে সংস্কারের কথা বলছেন, আপনারা বলছেন, সবাই বলছে, একটু তিনজনের কাছে জানতে চাইবো যে এই সংস্কারটা আসলে কোনখান থেকে শুরু করা উচিত, আগামী বাংলাদেশ বিনির্মাণে কি করণীয়, পুরো জাতি কি করতে পারে, সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির কথা বলছিলাম গণতন্ত্র দিবসে মানুষতন্ত্র নিয়ে। প্রিন্স ভাই, সংস্কারের একটি কথা পুরো দেশব্যাপী চলছে, এমন একটি পর্যায়ে তৈরি হয়েছে বাংলাদেশে, বলা হয়েছিল শেখ হাসিনা সবচেয়ে ক্ষমতাসীন এই দেশের স্বাধীনতার পর, সেই ক্ষমতাসীন ব্যক্তি কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটিকে শিক্ষা নিয়ে কি মনে হয় আগামীতে সকল রাজনৈতিক দল বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে কিনা? না, সেইটা তো করবে কিনা সেই দলগুলো বলতে পারে। একটু আগে আমরা আজকেও যে আলোচনা করলাম, আপনি যে শিকড়গুলো, যে স্বৈরাচারে ফ্যাসিবাদের শিকড় যদি উপরে আমরা না ফেলতে পারি, এবং এই যে বৈষম্যের কথা যে বলছি, বৈষম্য বিরোধী অবস্থান নিয়ে ব্যবস্থা বদল যদি না করতে পারি, তাহলে দেখবেন যে ওই রকমই জায়গায় কম বেশি ফর্মে ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, আপনি বিরতির আগে যেটা বলেছিলেন যে এই কাজটা করবে কে, এটা একটা বড় প্রশ্ন। এখন প্রশ্নটা হচ্ছে, এইটা কিন্তু জনগণের, যে গণতন্ত্র নিয়ে আলোচনা করলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকেই ওই কাজের দিকে আগাতে হবে। ওই সরকার ফেল করলে আবার এই ধরনের ঘটনা আসবে। তাহলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আছি, এটা মনে রাখা দরকার, এইটা কিন্তু কোনো রেভলিউশনারি সরকারও না, রেগুলার সরকারও না। রেগুলার সরকার এই অর্থে নির্বাচিত না। সুতরাং ওনাদের কাজ হবে যে কতগুলো বিষয় আছে সংস্কারের জন্য কি কি করা দরকার, সেইটার একটা জিনিসটা হাজির করে রাজনৈতিকগুলোর সাথে কথা বলে কিছুটা শুরু করা, আর নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য এখনই আলোচনা শুরু করে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচিত সরকারের কাছে কিভাবে ক্ষমতা করা যায় ওই কাজটা করা। এবং এই কাজ যদি করা যায় এবং জনগণ যদি এইটার পক্ষে থেকেই কাজগুলো করতে পারে, তাহলে আগামীতে নির্বাচিত সরকারের এই ধারায় আগাবে বলেই আমরা প্রত্যাশা করি। সেক্ষেত্রে কি মনে হয় রাষ্ট্র সংস্কারের সবার আগে কিছু কথা বলেছি প্রিন্স ভাই, কোন কোন বিষয়গুলির গুরুত্ব দেওয়া উচিত? দেখুন, আপনি যে কথাটা বলেছেন শেখ হাসিনা ক্ষমতাসীন, মানে আসলে সবচেয়ে ক্ষমতাশালী, মানে তারা বলতে চাইতেন যে তারা অজেয়, ইনভিনসিবল। তো সেইটার তো কি পরিণতি হয়েছে আমরা সবাই দেখেছি। যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার হওয়া দরকার নতুন বাংলাদেশ যাত্রার প্রাথমিক ভিত্তি। বাংলাদেশে ন্যায় বিচারটা হয় নাই। এই যে রাষ্ট্রশক্তি ব্যবহার করে আমাদের সন্তানদের গুলি করে মারতে পারে, এটা বন্ধ করতে হলে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটা
একটা অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার, অনেক বিপ্লবী সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। কাজে এই অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকারের যে ঘোষণা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সেটা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, সেটা সকল স্টেক হোল্ডারকে, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার বিভিন্ন শক্তি, সবাইকে সাথে নিয়েই কিন্তু তাদের সমর্থনেই সরকার আছে। একটা রাষ্ট্রের এই নতুন বন্দোবস্তটা কিভাবে হবে সেখানে আমাদের যাওয়া দরকার, এবং এইটা যাওয়ার ক্ষেত্রে কতগুলো পদ্ধতিগত প্রশ্ন, মানে লক্ষ্যটা পরিষ্কার, লক্ষ্যের ব্যাপারে সবাই একমত হলে ওয়েটা কি হবে সেটা নিয়ে হয়তো কিছু পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যের জায়গাতে কনসেনসাস বিল্ডিংটা হচ্ছে খুব জরুরি। এবং আমরা যদি ঐক্যমত্যে পৌঁছাতে পারি, জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি, যেটা ধরুন আমরা আমাদের দলের দিক থেকে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি প্রতিষ্ঠা কাল থেকেই, যে বাংলাদেশে নতুন একটা বন্দোবস্ত দরকার, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার। কিন্তু 2018 সালের পরে এমন পরিস্থিতি তৈরি হলো যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই এগ্রিমেন্টে আসলো যে বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্রটা যে জায়গায় পৌঁছেছে এটা দিয়ে আর চলবে না, রাষ্ট্রের বদলটা দরকার, মেরামত বলেন, রূপান্তর বলেন, সংস্কার বলেন, নতুন বন্দোবস্ত বলেন, এটা লাগবে। তাহলে এই যে লড়াইটা আজকে মানে বড় রাজনৈতিক দল থেকে তুলনামূলক আকারে ছোট সকলেই মিলে একটা জায়গায় এসছে, এইটার অ্যাচিভমেন্টটা কিভাবে হবে, লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারবো, সে নিয়ে পার্থক্যটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রতিনিধিত্বের মধ্য দিয়ে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেই আলোচনাটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করবেন, সকল স্টেক হোল্ডারের সাথে সিরিয়াস এঙ্গেজমেন্ট করবেন, সেটাই আমরা চাই। জি আলবে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা শুরু করে বলছিল সাকিব ভাই, সেই আলোচনা মানে শুরুটা কতদিন হতে পারে, কতদিন রাজনৈতিক দলের কাছে একটি নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছেন এই সংস্কারের জন্য? ছোট্ট করে, যেহেতু সরকারটি অন্তর্বর্তী সরকার, তাদের সময়টা অন্তর্বর্তীকালীন একটা সীমার মধ্যে থাকাই ভালো। কারণ তারা যদি এই মানে পথ নকশাটা, রোডম্যাপ যেটাকে বলে, সেটা নিয়ে যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটা সামারি আকারে, একটা সারসংক্ষেপ আকারে যদি শুরু করে দেন, নির্বাচিত একটা সরকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে তারা বাকি সংস্কারগুলো করবে। তখন আবার নতুন করে তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে হবে যাতে ওইখান থেকে বিচ্যুত না হয়, 72-75-এর মতো অবস্থাটা যেন না হয়, বা 18 থেকে 14 থেকে 24-এর মতো যেন না হয়। সুতরাং এই সরকারের দায়িত্বটা আসলে কিন্তু খুব অন্তর্বর্তীকালীন সময়ের এবং খুব মোটা দাগে খুব বড় বিস্তৃত কোনো কিছু কিন্তু না, সে পর্যন্ত সময়ও তারা পাবেন না, আর সেরকম অভিজ্ঞ লোকও তাদের মধ্যে এখন পর্যন্ত আছে বলে এটা দৃশ্যমান না। সুতরাং তাদের উচিত রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিল এবং গণতন্ত্রে বিশ্বাস করে, হোক তারা ক্যাডার বেসড অর্গানাইজেশন, হোক তারা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, তাদের সঙ্গে আলোচনা করে তারপরে একটা সংক্ষিপ্ত রূপরেখার মাধ্যমে নির্বাচনের একটা ব্যবস্থা করা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। দর্শক, আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময় পর রাজনৈতিক দলের কাছে তাদের এই দায়িত্ব হস্তান্তর করে দেশের যে গণতন্ত্রের একটি অভাব দেখা দিয়েছে সেটি সুসংহত হয়ে একটি রাজনৈতিক দল বাংলাদেশকে এগিয়ে নেবে এবং তার মাধ্যমে দেশে একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।